আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রাদেব আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। টেস্ট পরীক্ষার পরে আমাদের বোর্ড পরীক্ষার আগে যে বিগত সালের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওইগুলো সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। সেই চেষ্টার অনুপাতে আপনাদেরকে আরেকটু সহযোগিতা করার জন্য ব্ল্যাকবোর্ড নিয়ে এসে আপনাদের বোর্ড কোশ্চেনের সমাধান করব। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2023 এ অনুষ্ঠিত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আগে আমরা কোশ্চেনটা দেখব, তারপর এটা কিভাবে পূর্ণাঙ্গভাবে সমাধান করব সেটা দেখার আমরা চেষ্টা করব। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে এটা আমাদের শেয়ার ইস্যুর এবং 4 নাম্বার অঙ্ক। ঢাকা বোর্ড 2023 এর 4 নাম্বার যে অঙ্কটা আসছে সেটা শেয়ার ইস্যুর অধ্যায়। যেহেতু আমাদের শর্ট সিলেবাস, সেই হিসেবে আমাদের দুইটা কোশ্চেন এই শেয়ার ইস্যু থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা দেখি ঢাকা বোর্ডে কি আসছে আমাদের বলতে, সুরমা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 80,000 শেয়ারে বিভক্তিত 8 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর 7,000 শেয়ার 10% অবহারে, তার মানে কি, অবহার মানে হচ্ছে যে অনুমোদিত মূল্যের চাইতে কম মূল্যে বিক্রি করাকে বলা হয় অবহার, আর অধিক মূল্যে বিক্রি করলে সেটাকে বলবো অধিহার। তাহলে বলছো 10% কমে বিক্রি করছে, বিক্রি করার জন্য বিবরণী পত্র ইস্যু করে 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো দেখেন, বাজারে ছাড়ছে কিন্তু আমি 70,000 শেয়ার, কিন্তু আমি আবেদন পাইছি কত, 60,000 শেয়ার। নর্মালি ভাবে বাজারে যত শেয়ার ছাড়ি তার বেশি শেয়ার আমরা আবেদন পাই, কিন্তু এখানে কম শেয়ার পাইছি। এটা আমাদেরকে একটু মাথায় রাখবো। আমরা বলছি শেয়ারগুলো যথাসময় বিলি করা হয়। কোম্পানি শেয়ার প্রতি মানে এক শেয়ারে প্রতি শেয়ারে 50 পয়সা টাকা অবলেখকের কমিশন এবং শেয়ার প্রতি 0.25 টাকা ব্যাংক চার্জ হিসাবে প্রদান করছে। তাহলে কোশ্চেনটা আমরা বুঝি, পুরোটা কোশ্চেন আমি আবার রিপিট করছি। কোম্পানির অনুমতি ছিল 10 টাকা করে 80,000 শেয়ার। কোম্পানি এই 80,000 শেয়ারের মধ্যে 70,000 শেয়ার 10%, তার মানে 10 টাকা 10% হচ্ছে এই কমে বাজারে ছাড়ছে। ছাড়ার পরে কি করছে, যে 60,000 শেয়ারের তারা আবেদন পাইছে, শেয়ার প্রতি তারা কি করছে 50 পয়সা করে অবলেখকের কমিশন এবং 25 পয়সা করে ব্যাংক চার্জ প্রদান করছে। এখন দেখো ক নাম্বারে আমাদেরকে কি বলছে, ক নাম্বারে বলছে অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো অবলেখকের কমিশন কত টাকা দিছিল, 25 পয়সা করে, 50 পয়সা করে প্রতিটা, আর ব্যাংক চার্জ দিছিল 25 পয়সা করে প্রতিটা। তাহলে বলছে যে ব্যাংক চার্জ এবং অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করতে। তারপরে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও, শেয়ার ইস্যু সংক্রান্ত যে জাবেদাগুলো আছে সেগুলো দিতে বলছে। আর 3 নম্বরে বলছে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করো। এই কোম্পানির জন্য একটা আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য আমরা ক খ গ তিনটাই প্রশ্ন আপনাদেরকে করায়া দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা ক নাম্বারটা করি। ক নাম্বারে কি বলছিল, যে ক নাম্বারটা যদি আমরা খেয়াল করি, অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ কত টাকা করে, অবলেখকের কমিশন 50 পয়সা, ব্যাংক চার্জ হচ্ছে 25 পয়সা। আচ্ছা তাহলে আমরা প্রথমে এই যে আমরা এভাবে লিখবো 1 নং প্রশ্ন উত্তর ক। প্রথমে কাটটা করব অবলেখকের কমিশন, আমরা লিখি অবলেখকের কমিশন। আচ্ছা অবলেখক কারা, অবলেখক হচ্ছে যারা কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব নেয় তাদেরকে বলা হয় অবলেখক। তাহলে দেখেন আমাদের শেয়ার ছিল কিন্তু 70,000 শেয়ার আমরা বাজারে ছাড়ছি, তাহলে আবেদন আসছে কত, 60,000। তাহলে ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি আমার 70,000 শেয়ার বিক্রি করে দিবেন। তো সে বিক্রি করতে পারে নাই বিদায় তাকে ওই বাকি যে 10,000 শেয়ার তাকে কিনে নিতে হবে, তাহলে তার কমিশনও তাকে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের শেয়ার সংখ্যা এখানে আমরা কত ধরবো, 70,000 শেয়ার ধরবো। কেন 70,000 ধরবো, কারণ 60,000 টাকা জনগণ কিনছে, বাকি 10,000 টাকা তাকে কিনতে হবে, কারণ আমি বাজারে যা ছাড়ছি তাই লাগবে। তাহলে শেয়ার কত পয়সা করে, 50 পয়সা। তাহলে অবলেখকের কমিশন কত টাকা আসে, আমরা দেখি 70,000 শেয়ার, প্রতি শেয়ার হচ্ছে 50 পয়সা করে, তাহলে 35,000 টাকা। তাহলে অবলেখকের কমিশন কত টাকা, 35,000 টাকা। আচ্ছা তারপরেরটা যদি আমরা খেয়াল করি, এবার কই বলছে ব্যাংক চার্জ। এবার আমরা নিব ব্যাংক চার্জ নির্ণয়। ব্যাংক চার্জ আমরা দেখছিলাম ব্যাংক চার্জ কত পয়সা, 25 পয়সা করে। তাহলে সেম টু সেম 70,000 শেয়ার ইনটু 25 পয়সা। তাহলে 70,000 ইনটু 25 পয়সা, প্রতি শেয়ার কত, 17,500 টাকা। এই যে আমাদের ক নাম্বার হয়ে গেছে। ক নাম্বার আমরা এভাবেই অ্যান্সার করে দিব যে অবলেখকের কমিশন 70,000 টাকা, 70,000 শেয়ারের 50 পয়সা কইরা, একটু ভুল হয়েছে, এখানে 50 পয়সা, এখানে 5 পয়সা আসছে, এটা হবে 50 পয়সা মূলত
50 পয়সা, 35,000 টাকা, আর এখানে হচ্ছে 25 পয়সা করে। বুঝা গেছে বন্ধুরা? তারপরে আমাদেরকে খ নাম্বারে বলছিল, খ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, খ নাম্বারে আমরা দেওয়া প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আমরা শেয়ার ইস্যুর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিব। তার জন্য আমাদেরকে এরকম একটা জাবেদার ঘর করে নিতে হবে। অবশ্যই কোম্পানির নাম আগে আমাদেরকে দিতে হবে, কোম্পানির নাম দিতে হবে এবং অঙ্কের নাম দিতে হবে। এখানে তারিখ লিখবো, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে কত হচ্ছে, এখানে আমাদের তারিখ নেই, এই কারণে তারিখের ঘরটা আমরা ফাঁকা রাখবো, আমাদের এই জাবেদাতে তারিখ নেই। তাহলে সর্বপ্রথম আমরা জাবেদা জানি, শেয়ার ইস্যু জাবেদা সংক্রান্ত জাবেদা গুলোতে জানি। প্রথম জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। তাহলে শেয়ার যখন আপনার কাছে জনগণ শেয়ার কিনতে চাইবে, তাহলে আপনাকে টাকা দিবে, টাকাটা আপনাকে ক্যাশে দিবে না, কিসের মাধ্যমে দিবে, ব্যাংকের মাধ্যমে। তাহলে প্রথম জাবেদাটা আমরা বলতে পারি, কারণ যেহেতু শেয়ার ক্রয় করবে জনগণ, টাকাটা আমাকে দিবে, আমার ব্যাংকের পরিমাণ বাড়বে, ব্যাংকের অর্থের পরিমাণ বাড়বে, এই কারণে ব্যাংক আমাদের সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। এই কারণে আমরা বলতে পারি প্রথম জাবেদা আমাদের কি হবে, ব্যাংক হিসাব ডেবিট। আমি টাকা কত হবে সেটা পরে বলতেছি। আর শেয়ার আবেদন কি হবে, শেয়ার আবেদন, আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা হচ্ছে জাবেদা হয়ে গেল। টাকা কত, দেখো আমরা ওইখানে বলছিলাম কত হাজার শেয়ার জনগণ কিনছে, 60,000 শেয়ার। তাহলে 60,000 শেয়ার কত টাকা করে, 10% দিয়ে। তাহলে দেখো 10 টাকা করে অনুমোদন আসছিল আমাদের, তাহলে তার 10% কম হবে। তাহলে 10 টাকা 10% হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের মূল্য কত টাকা, 1 টাকা যদি মাইনাস করি 9 টাকা। তাহলে আমরা 60,000 ইন্টু 9 টাকা দিয়ে দিব। তাহলে কত টাকা আসে আমাদের, ইন্টু 9 টাকা, 5 লক্ষ কত, 40,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম জাবেদা। তাহলে এখানে আমরা কারণ লিখতে হবে, কারণটা আমি কি লিখব, কারণটা আমি লিখে দিব যেহেতু শেয়ার আবেদন পাওয়া গেল, যেহেতু শেয়ার আবেদন পাওয়া গেল, শেষ। তাহলে আমাদের একটা জাবেদা শেষ। এবার 2 নাম্বার জাবেদাটা কি হবে, এই শেয়ার আবেদনের টাকাটাকে শেয়ার মূলধনে স্থানান্তর করতে হবে। তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিই। 2 নাম্বারের জন্য আমরা আরেকটা কালি নিলাম। তাহলে আমরা এখানে এই সেম জিনিসটাকে ক্রেডিট করে দিব। কি লিখবো, শেয়ার আবেদন হিসাব ডেবিট। আচ্ছা, এবার দেখো শেয়ার মূলধন ক্রেডিট হবে, কারণ ওই শেয়ার আবেদনের টাকাটাকে আমরা শেয়ার মূলধনে কনভার্ট করছি। তাহলে শেয়ার আবেদন কত টাকা, ডেবিট হয়ে যায় 5,40,000 সেম টাকা। আচ্ছা, শেয়ার মূলধন ক্রেডিট হয়ে যাবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর টাকা কত হবে, টাকা হবে শেয়ার মূলধনের টাকা হবে ওই টাকাটাই যে টাকা ধরে আমরা অনুমতি আনছি আমরা 10 টাকা করে। তার মানে এখানে দিতে হবে 10 টাকা, 10 টাকা ইন্টু কত, 60,000। 60,000 শেয়ার, তাহলে কত টাকা, 6 লক্ষ টাকা। এবার খেয়াল করি আমরা যে ডেবিট পাশে হচ্ছে 5,40,000 টাকা, ক্রেডিট পাশে হচ্ছে কত টাকা, মাত্র 6 লক্ষ টাকা। তাহলে মাঝখানে আরো 60,000 টাকা নাই। তাহলে এই 60,000 টাকা কোন পাশে কম, ডেবিট পাশে। ওই টাকাটা, এই 60,000 টাকা কোনটা, ওই যে অবহারের টাকাটা, যে অবহার আমাদের জন্য কি সম্পদ, কারণ আমি কম মূল্যে, আমি 10 টাকা করে অনুমতি আনছি কিন্তু বাজারে ছাড়ছি কত টাকা করে, 9 টাকা করে, কম মূল্যে ছাড়ছি। এই কারণে অবহার আমার জন্য কি, এই কারণে শেয়ার অবহার ডেবিট হবে, শেয়ার অবহার হিসাব ডেবিট। ওই যে কতটা, 1 টাকা করে 1 ইন্টু 60,000 শেয়ার, এই যে 60,000 টাকা। তাহলে দেখো ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ মিলে গেছে। তাহলে একটু আগে খেয়াল করো যে আমরা এই যে ডেবিটে ক্রেডিটে এই টাকাটা, এই যে শেয়ার আবেদনের টাকাটাই, এটাকে আমরা কি করছি, এখানে ডেবিট করছি কত, 5,40,000। কিন্তু শেয়ার মূলধনে আমরা কত লিখছি, 6 লক্ষ টাকা। কেন 6 লক্ষ টাকা লিখছি, কারণ আমরা ওই শেয়ার মূলধনের টাকা লিখবো ওইটাই যে টাকা ধরে আমাদের অনুমতি আছে। কম বেশি আমরা বাজারে যা বিক্রি করি তাতে কোনো সমস্যা নাই। আর কম যেটাকে সেটাকে আমরা কি নামে লিখবো, অবহার। আর অধিক দামে আনলে সেটাকে অধিহার বলবো। অবহার ডেবিট পাশে বসে, অবহার ক্রেডিট পাশে বসে। এখন দেখো বন্ধুরা, দেখো আমি কিন্তু বাজারে 70,000 শেয়ার ছাড়ছিলাম, কিন্তু জনগণ আমার কাছ থেকে নিছে কত,
60,000 শেয়ার। তাহলে বাকি 10,000 শেয়ার কি হবে? বাকি 10,000 শেয়ার ধরে নিতে হবে যে অবলেখকরা আমার এই 10,000 শেয়ার কিনে নিছে। তাহলে ওই 10,000 শেয়ারের জন্য আমাদেরকে কি দিতে হবে? জাবাদা দিতে হবে। তো জাবাদাটা কি হবে? যেহেতু তারা তো আর আমার কাছে আবেদন ডাইরেক্ট সরাসরি তারা কিনে নিছে, এই কারণে প্রথম জাবাদা হবে ব্যাংক হিসাব ডেবিট। আবার সেম টু সেম শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, টাকা কত? শেয়ার মূলধনের টাকা যত টাকা ধরে অনুমতি আনছি তত টাকা। 10,000 শেয়ার কম ছিল, 10 টাকা করে 10,000 শেয়ার কত? 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার দেখো ব্যাংক হিসাব তারা কত টাকা করে? তারা কি ওই যে জনগণ 9 টাকা করে কিনছে, তারা কি 10 টাকা করে কিনবে? না, তারাও 9 টাকা করে কিনবে। 9 টাকা করে কত শেয়ার? 10,000 শেয়ার, 90,000 টাকা। 90,000 টাকা। আচ্ছা, তাহলে এখনো কত টাকা কম আছে? 10,000। তাহলে 10,000 কি ওই যে কম মূল্য শেয়ার কি অবহার ডেবিট। কত টাকা? ওই যে শেয়ার অবহার হচ্ছে 1 টাকা করে কত শেয়ার? এই যে 10,000 শেয়ার। 10,000 শেয়ার, এই যে আমি 1 টাকা করে 10,000 শেয়ার দিয়ে দিলাম এখানে। তাহলে দেখো উভয় পাশ মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আপাতত মোটামুটি এই জাবেদা শেষ। এখানে ব্যাখ্যা কি লিখবো? কারণ আমরা তো এটা জনগণের কাছে বিক্রি করি না, এটা কার কাছে বিক্রি করছি? অবলেখকদের কাছে। এখন দেখো আমরা অবলেখকরাও কমিশন দিছিলাম, ব্যাংক চার্জও দিছিলাম, এটার জন্য আমাদেরকে একটা জাবেদা দিতে হবে। তাহলে আমরা এখানে ক্লোজ করে দিলাম। এবার আমরা জাবেদা দিব কার জন্য? অবলেখকের কমিশন আমাদের জন্য সম্পদ। কোন সম্পদ? অলিক সম্পদ। ব্যাংক চার্জ দেখো নরমালি ভাবে ব্যাংক চার্জ ব্যয় হয়, এটা আমরা একটু কনফিউশন ক্লিয়ার করে দিই। ব্যাংক চার্জ নরমালি ব্যয়, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা শেয়ার সংক্রান্ত ব্যাংক চার্জ, এটার জন্য আমি অধিক দিন সময় পাবো বা সুবিধা ভোগ করবে, এই কারণে এটাকে বলা হবে অসমন্বয়কৃত ব্যয় বা ভুয়া সম্পদ বা প্রাথমিক খরচ বলা হয় এগুলাকে। প্রাথমিক খরচ কি? কোম্পানি গঠনের জন্য যে প্রথম যে ব্যয়গুলা করা হয় সেগুলাকে বলা হয় প্রাথমিক খরচ। আর যেহেতু আমার এই অঙ্কের মধ্যে অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ ছিল, যার কারণে এটাকেও আমাদের জাবেদাভুক্ত করতে হবে। তাহলে অবলেখকের কমিশন, তো প্রথমে লিখবো অবলেখকের কমিশন হিসাব ডেবিট। আর ব্যাংক চার্জ এখানে সম্পদ হিসাবে কাজ করে, ব্যাংক চার্জ এখানে ব্যয় না, ব্যাংক চার্জ হিসাব। আমি আবার বলতেছি, ব্যাংক চার্জ নরমালি ভাবে আমাদের ব্যয়, কিন্তু এখানে ব্যয় হিসেবে কাজ করবে না। আর এই টাকাগুলো আমরা কখনোই ক্যাশ দিতে পারবো না, কি করতে হবে? আমাদেরকে ব্যাংকের মাধ্যমে দিতে হবে, যার কারণে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে। এই কারণে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা কত? টাকাগুলো যদি আমি বলি, দেখো প্রথমে আমি বলি, দেখো অবলেখকের কমিশন ক নাম্বারে আমরা বের করছি কত টাকা? 35,000 টাকা। আর ব্যাংক চার্জ বের করছি কত? 17,500 টাকা। এটা আমরা ক নাম্বারে বের করে নিছি। তাহলে আমরা জাস্ট এখানে নিয়ে বসাই দিব যে অবলেখকের কমিশন হচ্ছে 35,000 টাকা আর ব্যাংক চার্জ হচ্ছে 17,500 টাকা। এই দুইটার যোগফলই হচ্ছে আমরা কি করব? আমরা ব্যাংক হিসাবে বসাই দিব 52,500 টাকা। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের জাবেদা। এখন কথা হচ্ছে অনেকে জাবেদার যোগফল নির্ণয় করে, জাবেদার যোগফল নির্ণয় করার কোনো প্রকার প্রয়োজন আমাদের নাই, আমরা এরকম ভাবে জাবেদাটা দিয়ে দিলেই চলবে। আচ্ছা, তাহলে গেল খ নাম্বার শেষ। ঘ নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। ঘ নাম্বার আমাদেরকে কি বলছে? ঘ নাম্বার আমাদের কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করো। দেখো এটা একটা যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী তৈরি করতে হয়। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে সেই হিসাবে আমরা এখানে কোম্পানি আর্থিক বিবরণী প্রস্তুত করব। আচ্ছা, আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য বিবরণী একটা ঘর লাগবে। এই যে দেখো আমরা এই বিবরণী ঘরটা করছি, আমরা যেরকম ভাবে করতাম সেম টু সেম হুবহুব। আমরা প্রথমে 1 নং প্রশ্ন উত্তর গ লিখবো, কোম্পানির নাম হচ্ছে সুরমা কোম্পানি লিমিটেডের আর্থিক বিবরণী। এখানে তারিখ লিখতে হয়, এখানে একটা তারিখ থাকবে, তারিখটা লিখতে হবে। আমাদের এই অঙ্কেতে তারিখ নাই বিদায় আমরা এখানে কোনো তারিখ দিতে পারি নাই, ঠিক আছে? থাকলে আমরা অবশ্যই দিতাম। তাহলে আর্থিক বিবরণী দুই পদ্ধতিতে করা যায়। কি কি? একটা হচ্ছে তারল্য অগ্রাধিকার পদ্ধতি, একটা হচ্ছে চলতি বা তারল্য অগ্রাধিকার পদ্ধতি, একটা হচ্ছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি। তারল্য অগ্রাধিকার পদ্ধতি কি? যে
চলতি সম্পদ এবং চলতি দায়গুলাকে আগে লিপিবদ্ধ করাকে বলা হয় তারল্য অগ্রাধিকার পদ্ধতি, আর স্থায়ী সম্পদ গুলাকে বা স্থায়ী হিসাব গুলাকে আগে লিপিবদ্ধ করাকে বলা হয় স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে আর্থিক বিবরণীতে আমাদের কোন স্থায়ী সম্পদের নাম ছিল না, আমরা শুধু একটাই পাইছি ব্যাংক হিসাব, এটা আমাদের চলতি। এ কারণে আমরা সম্পদ সমূহের মধ্যে সবার আগে লিখবো কাকে? চলতি সম্পদকে। চলতি সম্পদ। চলতি সম্পদে কে ছিল? ব্যাংক জমা বা ব্যাংক একই। এখন ব্যাংক জমাটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। ব্যাংক জমাটা জাবেদা থেকে বের করব। দেখো জাবেদার প্রথমে 5,40,000 ছিল ডেবিটে, তাহলে 5,40,000 সাথে ব্যাংক যদি ক্রেডিটে থাকে সেগুলোকে আমরা কি করব? মাইনাস করে দিব। তাহলে আমরা দেখছি 5,40,000 টাকা ছিল। ব্যাংক যদি কোনো জায়গায় ক্রেডিট থাকে, আমরা যদি পরের টাকাতে দেখি, দেখো এখানে কোনো ব্যাংক ক্রেডিটে আছে না, ব্যাংক আবার এখানে ডেবিট আছে কত? 90,000। তাহলে এই ব্যাংক যোগ হবে, ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট থাকলে ক্রেডিট গুলাকে আমরা বাদ দিব। দেখো এখানে ব্যাংক ডেবিট আছে 90,000 টাকা আমরা যোগ করছি, আর এখানে ব্যাংক আছে কোন পাশে? ক্রেডিট পাশে, কত? 5,200 টাকা। তাহলে এই ক্রেডিট থাকলে কি করে দিব? মাইনাস করে দিব, 52,500 টাকা, 52,500। তাহলে আমাদের ব্যাংকের ব্যালেন্স আছে 5,77,500 টাকা। আচ্ছা, এটা আমরা আরো কিভাবে নির্ণয় করতে পারবো আমি বলতেছি একটু। 5 লক্ষ আমাদের ব্যাংক জমা আসছে 5,77,500 টাকা। আচ্ছা, এটা আমরা কিভাবে নির্ণয় করছি? প্রথমে কত পাইছি? 5,40,000, এখান থেকে যোগ করছি 90,000, আর মাইনাস করে দিছি কত? মাইনাস করছিলাম আমরা কত? আমরা মাইনাস করে দিছিলাম 52,500। 52,500 টাকা আমরা কি করছি? মাইনাস করে দিছি। এখন কথা হচ্ছে যে এটা আমি কিভাবে করছি? এটা মূলত দেখো আর্থিক বিবরণীতে পাকা ব্যালেন্স গুলো, একদম সর্বশেষ ব্যালেন্সটাকে আনতে হয়। তাহলে আর্থিক বিবরণীর পূর্বের প্রসেস গুলো কি কি? জাবেদা, খতিয়ান, রেওমিল। রেওমিল কিভাবে তৈরি করি? খতিয়ানের ব্যালেন্স সমূহ নিয়ে। এখন যখন ব্যাংক হিসাব করতে বলবো না, আপনাকে ব্যাংক হিসাবের খতিয়ান প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে সেখান থেকে আনা লাগবে। আমার সময় স্বল্পতার কারণে ভিডিও বড় হবে দেখে, এই কারণে আমি ব্যাংক হিসাবটা করে আপনাদেরকে দেখান। এই প্রসেসটা আমরা দিই, ডেবিট ডেবিট গুলো আমরা যোগ করছি, ক্রেডিট গুলোকে আমরা মাইনাস করে দিলে ব্যাংক হিসাবের খতিয়ানি ব্যালেন্স বের হয়ে যায়। আমি বের করে ফেলছি। আচ্ছা, প্রথমে লিখছি চলতি সম্পদ, তারপরে লিখবো আমরা কি? স্থায়ী সম্পদ। আমাদের এই অঙ্কতে কোনো প্রকার স্থায়ী সম্পদ নাই বিধায় আমি কোনো স্থায়ী সম্পদ লিখি নাই। তারপরে কি লিখবো? অসমন্বয়কৃত ব্যয়। এই অসমন্বয়কৃত ব্যয়কে কয়েকটা নামে ডাকা হয়, কি? অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। আমরা এই শব্দগুলো না লিখে আমরা অসমন্বয়কৃত ব্যয়টা লিখবো। অসমন্বয়কৃত ব্যয় কোনগুলো? ওই যে অবলেখকের কমিশন, শেয়ার অধিহার, ব্যাংক চার্জ, এগুলাকে অসমন্বয়কৃত ব্যয় বলে। তাহলে আমরা লিখি অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয় সমূহ। আচ্ছা, প্রথমে কাকে পাইছি? অবলেখকের কমিশন। আমরা জাবেদাতেও দেখছি। আমরা আবার দেখে ক নাম্বারে কিন্তু আমরা অবলেখকের কমিশন বের করছি কত? 35,000। তাহলে আমরা এখানে লিখে দিব অবলেখকের কমিশন কত? 35,000। ওকে, তারপর হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কত? এই যে ব্যাংক চার্জ দেখো, আমরা যদি দেখে ব্যাংক চার্জ কত আমাদের? 17,500 টাকা। তাহলে ব্যাংক চার্জ আমরা কত পাইছি? 17,500। এবার হচ্ছে শেয়ার অধিহার যদি হইতো সেটা আমার দায়, অবহার যেহেতু আছে সেটা আমার সম্পদ। কোন সম্পদ? অসমন্বয়কৃত ব্যয় বা ভুয়া সম্পদ। তাহলে লিখবো অবহার। অবহার কত টাকা পাইছি? অবহারটা আমরা নিয়ে আসি। দেখো জাবেদাতে আমরা প্রথমে পাইছি অবহার, এখানে পাইছি কত? 60,000। এই যে এখানে শেয়ার অবহার কত? 60,000। পরেরটাতে যদি দেখি, পরেরটাতে দেখো এখানে 10,000 টাকা অবহার, তাহলে টোটাল অবহার কত? 70,000 টাকা। তাহলে আমরা অবহার কত টাকা পাইছি? 70,000। কিভাবে? হচ্ছে প্রথমে 60,000 যোগ 10,000, এই টোটাল কত? 70,000। তাহলে আমাদের আর কোনোটাই আছে নাই। তাহলে আমরা এখন যোগ করব পুরাটাকে। 35,000 যোগ 17,500 যোগ 70,000 কত? 1,22,500। তাহলে আমাদের মোট সম্পদ হচ্ছে এই চলতি সম্পদ এবং এটাকে যোগ করে দিব। তাহলে আমাদের চলতি সম্পদ কত আসছিল? 5,77,500। তাহলে 5,77,500 যোগ করলে কত পাইতেছি আমরা? 7 লক্ষ টাকা।
এটা আমাদের কি মোট সম্পদের পরিমাণ আমাদের 7 লক্ষ টাকা। আমরা জানি যে আমাদের হিসাব সমীকরণটা কি a সমান সমান l প্লাস e, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর এখানে যেহেতু মালিকানা সত্ত্ব হবে না, এখানে হবে কি শেয়ার হোল্ডারদের সত্ত্ব, কারণ এটা শেয়ার ইস্যু করছি। তাহলে আমাদের সম্পদ আসছে কত 7 লক্ষ টাকা। ঠিক সেম টু সেম আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব আসবে কত 7 লক্ষ টাকা। তাহলে আমরা দায়ের পার্টটা এখন করব। আচ্ছা, তাহলে দায়ের পার্টটা প্রথমে আমরা লিখতে হবে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। দায় ও শেয়ার হোল্ডার প্রথমে হচ্ছে অনুমোদিত মূলধন লিখতে হবে। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন কত টাকা? অনুমোদিত মূলধন ছিল প্রতি শেয়ার কত টাকা করে? 10 টাকা করে। কত হাজার শেয়ার? 80,000 শেয়ারের অনুমতি ছিল। আমাদের 80,000 শেয়ারের অনুমতি ছিল, বাজারে ছাড়ছি আমরা কত 70,000 শেয়ার। এটা কোনো সমস্যা নেই, বাট অনুমতি 80,000 শেয়ারের। তাহলে কত টাকা আসে? আসে হচ্ছে 8 লক্ষ টাকা। এই যে 8 লক্ষ টাকা, এটাকে ক্লোজ করে দিতে হবে। অনুমোদিত শেয়ারটাকে আমরা কি করে দিতে? ক্লোজ করে দিব। তারপর হচ্ছে দেখো ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত একটাই। তাহলে আমি বাজারে ছাড়ছি কত 60,000 শেয়ার, এটাই হচ্ছে ইস্যুকৃত, সরি বাজারে ছাড়ছি আমরা 70,000 শেয়ার, এটাই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ারের পরিমাণ। তাহলে বিলিও করছি কত? বাকি 10,000, যে 60,000 জনগণ আবেদন করছি, কিন্তু বাকি 10,000 অবলেখকরা কিনে নিছেন, এটা আমরা ধরে নিছি, এটা ধরে নিতে হয়। তাহলে আমরা একসাথে লিখে ফেলি ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত। এটা কেউ কেউ আলাদাভাবে লিখে, আপনারা চাইলে আলাদাভাবেও লিখতে পারেন। ইস্যুকৃত আলাদা, বিলিখিত আলাদা, আদায়কৃত আলাদা, আলাদাভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রতি শেয়ার কত টাকা? মাথায় রাখবো যে মূলধনের ক্ষেত্রে অনুমতি যত টাকার আছে তত টাকার কম বেশি অধিয়ার অবহারের সাথে সমন্বয় করবো আমরা। প্রতি শেয়ার কত টাকা করে? 10 টাকা করে। কত হাজার শেয়ার? 70,000 শেয়ার। এখানে কি 60,000 আসবে না? কেন আসবে না? কারণ 10,000 শেয়ার অবলেখকরা কিনে নিছে, সেটা আমরা ধরে নিছি 70,000 শেয়ার। শেষ। তাহলে 10 টাকা করে 70 কত? 7 লক্ষ। এই যে আমাদের যোগফল কত আসবে? আর আমাদের এখানে আর কোনো দায় নাই, এই কারণে আমাদের অঙ্ক শেষ। এই যে 70,000। তাহলে আমরা যদি আগের স্লাইডটাতে দেখি, দেখো আমাদের সম্পদ কত আসছে, মোট সম্পদ কত আসছে, এখানে আমরা লিখে দিব। আমার জায়গায় মোট সম্পদ কত? 70,000 টাকা। আবার দায় এবং মালিকানা শেয়ার হোল্ডার সাথে আমরা, সুতরাং মোট দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। সত্ত্ব কত? 7 লক্ষ টাকা। আগেরটাও 7 লক্ষ টাকা আসছে, এটাও 7 লক্ষ টাকা আসছে। তাহলে আমাদের উভয় পাশ মিলে গেছে। এই যে একদম সিম্পলি ভাবে এই অঙ্কটা আমাদের পরীক্ষাতে আসবে। এই অধ্যায় থেকে 2টা অঙ্ক আসার সম্ভাবনা আছে। আমরা এই স্লাইডটাকে আপনাদেরকে প্রথম কমেন্টসে দিয়ে দিব, যেন আপনারা খুব সহজে এটাকে বুঝে নিতে পারেন। যদি এই অঙ্কের কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও ঢাকার 6টি জায়গায় বনশ্রী, মুগদা, বাসাবো, সিদ্ধেশ্বরী, বসুন্ধরা এবং বাড্ডাতে আমাদের অফলাইন ব্রাঞ্চ চালু আছে। আপনারা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।